সামনে একটা ড্রাইভারের মেয়ে হয়ে এসেছো বিভান ইয়াফির নিকট আশ্রয় চাইতে। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারলাম না। সম্মুখে অবস্থানরত ব্যক্তির কণ্ঠে উচ্চারিত এমন অপমানজনক কথা কর্ণে পৌঁছাতেই চোখ তুলে তাকালো রূপন্তী। সাথে সাথেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো এক অতি সুদর্শন পুরুষ। পায়ের উপর পা তুলে নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছে সে। চোখে মুখে কিছুটা ইংরেজদের ছোঁয়া থাকলেও আবার বাঙালিয়ানাও রয়েছে। লোকটা বাঙালিদের তুলনায় ফর্সা, তবে ইউরোপিয়ান ইংরেজদের তুলনায় চাপা। অবশ্য ইউরোপিয়ান ইংরেজদের শরীরের ওই ফ্যাকাশে ফর্সা বর্ণের তুলনায় এই বর্ণটাই অধিক সুন্দর। কিঞ্চিত লম্বা চুলগুলো পড়ে আছে তার ফর্সা কপাল জুড়ে। পরনে ঢিলে ঢালা কালো টি শার্ট এবং ছোট্ট একটা প্যান্ট। রূপন্তীর ভ্রু কুঁচকে এলো। আচ্ছা, এটাকে ঠিক কি ধরনের প্যান্ট বলা যায়? থ্রি কোয়ার্টার প্যান্ট? না, থ্রি কোয়ার্টার প্যান্ট তো থাকে হাঁটু অবধি কিংবা তার নিচে, কিন্তু এই প্যান্ট তো আরো ছোট। তবে টু কোয়ার্টার প্যান্ট, সে প্যান্টও কি এত ছোট যে উরুর ফর্সা চামড়া দেখা যাবে? রূপন্তীর মন চিৎকার করে উঠল। খুব করে বলতে ইচ্ছে হলো, একটা মেয়ের সম্মুখে এসব অসভ্য মার্কা প্যান্ট পরে বসে থাকতে লজ্জা করে না আপনার? এর থেকে জাঙ্গিয়া পরে বসে থাকতেন। স্পেনে পা রাখার পরও মুহূর্তেই আমি আপনার সুরত দর্শন করে হার্ট করে আবার দেশে ফিরতাম। মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলল না রূপন্তী। এই পুরুষের সাথে এখন ঝামেলায় জড়ানো মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। ইউরোপের এই চতুর্থ বৃহত্তম দেশ স্পেনে বিভান ইয়াফি তার একমাত্র আশ্রয় কেন্দ্র। এর সাথে এখন ঝামেলা করা মানেই নিজের আশ্রয় হারানো। যদিও বাবাকে এমন ইঙ্গিতপূর্ণভাবে ড্রাইভার বলার কারণে গায়ে লেগেছে রূপন্তী, তবুও সে সহ্য করে নিল। দৃষ্টি নত করেই বলল, আমি আসতে চাইনি, কিন্তু দাদু আর দাদি দুজন জোর করলেন এখানে আসার জন্য। বিভান অগ্নিদৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। দাঁতে দাঁত চেপে বলল, তারা তোমার দাদা দাদি নন, তারা আমার দাদা দাদি। লজ্জা করে না সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে মালিক মালকিনকে এই নামে সম্বোধন করতে? রূপন্তীর মেজাজ বিগড়ালো কিছুটা। বারবার তার বাবাকে এই ড্রাইভার না করলে কি নয়? হ্যাঁ, মানছে তার বাবা বিভানদের বাড়ির গাড়ি চালানোর কাজ করে, তাই বলে বারবার তার বাবাকে ছোট করতে এ কথাটা উল্লেখ করতেই হবে? বাবা যাই করুক না কেন, কোনো সন্তানই তার বাবার অপমান মেনে নিতে পারে না। রূপন্তীও দাঁতে দাঁত চাপল। প্রথমবার নিজেকে নিয়ন্ত্রণ করে চেপে গেলেও এবার কিছুটা শক্ত কণ্ঠেই জবাব দিল, আপনার দাদা দাদি আমাকে সেই অধিকার দিয়েছেন বলেই তাদের আমি দাদা দাদি বলে সম্বোধন করেছি। নয়তো অধিকার চর্চা করে কারোর সাথে সম্পর্ক পাতানো এগুলো আমার ধাঁচে নেই। বিভানের চোখ মুখ শক্ত হলো। উঠে দাঁড়ালো সে। রূপন্তী চারপাশে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে শুরু করলো মেয়েটাকে। রূপন্তীকে সে দেখেছে বহু বছর আগে, অর্থাৎ এদেশে আসার আগে। তখন আর রূপন্তীর বয়স কতই বা হবে, এই 12 কিংবা 13 বছর। আর তার বয়স ছিল মাত্র 18। সেই মেয়েটা এখন কত বড় হয়ে গেছে। অনার্স শেষ করে মাস্টার্সের জন্য এসেছে স্পেনে। শারীরিক কাঠামো বেশ ভালো। কিশোরী দেহ ছেড়ে শরীরের ভাঁজে ভাঁজে ছড়িয়ে পড়েছে এক প্রাপ্তবয়স্কা নারীর মোহনীয় দেহাবরণ। ফর্সা গায়ের রং, হ্যাংলা পাতলা লতানো দেহটা, লম্বায় বিভানের বক্ষ অব্দি। কি ভেবে যেন ওষ্ঠ বাঁকিয়ে হাসল বিভান। শীতল কণ্ঠে বলল, আমার খেয়ে আমার পরে আবার আমার মুখের উপরে জবাব দিচ্ছ? একদম বাবার মতোই অকৃতজ্ঞ হয়েছ। রূপন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিভানের পানে। এই খাওয়ার খোটাটা ঠিক পছন্দ হলো না তার। এতক্ষণে বিগড়ানো মেজাজটা আরো বিগড়ালো মেয়েটার। হতে পারে সে সামান্য একটা ড্রাইভারের মেয়ে, কিন্তু তাই বলে আত্মসম্মানহীন নয় যে কেউ তাকে খাবার খোটা দিবে আর সে চুপচাপ হজম করে যাবে। দাঁতে দাঁত চাপলো রূপন্তী। কাট কাট কণ্ঠে বলল, আমরা আপনার খাইও না পড়িও না। আমার বাবার বেতন দেন আপনার দাদা, অর্থাৎ মিস্টার জালাল আহমেদ। তাও ফাও না। আমার বাবা আপনাদের গাড়ি চালান, পরিশ্রম করেন। তার পরিশ্রমের বিনিময়ে টাকা দেয়া হয় আমার বাবাকে, বসিয়ে বসিয়ে তো নয়। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে। অতঃপর অত্যন্ত শীতল কণ্ঠে বলল, গেট আউট। দেখুন, এইটুকু বলেই থামতে হলো রূপন্তীকে। বিভান হুঙ্কার তুলল সাথে সাথে। অত্যন্ত ক্রোধের সাথে বলল, গেট আউট দ্য স্টুপিড গার্ল। রূপন্তী কেঁপে উঠল বিভানের হুঙ্কারে। সাথে সাথে ক্রোধ বাড়ল ভীষণ। ছেলেটা তাকে কি বলল? স্টুপিড মানে বেকুব?
রূপন্তি কটমট করলো, তবে বলল না কিছুই। রাগে ক্ষোভে কোনো দিক বিবেচনা না করেই বাংলাদেশ থেকে আনা লাগেজটা নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। বিভান দিশেহারা হলো তীব্র ক্রোধে। এলোমেলো দৃষ্টি ফেলে পাশেই কাচের তৈরি টি টেবিলের উপর থেকে নিজের মোবাইলটা হাতে তুলে নিল। সর্পের ন্যায় কণ্ঠে ফোঁস-ফোঁস ধ্বনি তুলে কল লাগালো বাংলাদেশি একটা নম্বরে। জুবায়েদা বেগম শুয়েছিলেন একটু। ইদানিং হাঁটুর ব্যথাটা বেড়েছে ভীষণ। রূপন্তি দেশে থাকতে সে বেশ সুন্দর করে তেল মালিশ করে দিত, কিন্তু এখন কে দিবে? মেয়েটাকে তো তিনিই পড়ার জন্য স্পেনে পাঠিয়েছে। অবশ্য এতে তার আফসোস নেই কোনো, এটা ওই মেয়েটার প্রাপ্য ছিল। রূপন্তি মেয়েটা মেধাবী ভীষণ। তাছাড়া যখন নিজের ছেলের বউকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন তিনি এবং তার স্বামী, তখন ওই রূপন্তির পরিবারই সঙ্গী হয়ে উঠেছিল তাদের। নাতিটা তো বাবা মায়ের মৃত্যুর পর সেই কবে পাড়ি দিয়েছে ইউরোপের দেশে। হতে পারে রূপন্তির বাবা সালাম হোসেন তাদের বাড়ির ড্রাইভার, কিন্তু সে আর তার পরিবার তাদের দুই বুড়ো বুড়ির জন্য যা করেছেন সেই হিসেবে এটুকু কিছুই না। তপ্ত নিঃশ্বাস ফেললেন জুবাইদা বেগম। এরই মধ্যে তার পাশে পড়ে থাকা মুঠোফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। চমকে উঠলেন বৃদ্ধা। ইদানি একটু শব্দেই চমকে ওঠেন তিনি, বুক ধড়ফড় করে। হয়তো বুড়ো হয়েছে তাই। জুবাইদা বেগম পাশের মোবাইলটা হাতে তুলে নিলেন। স্ক্রিনে পানি তাকিয়ে উঠতে হাসি ফুটে উঠল তার। তার নাতি বিভান এতদিন পর কল করেছে। এমনি সময় তো সে কল করলেও রিসিভ করে না। এই যে গত কয়েকদিন ধরে রূপন্তির কথাটা বলার জন্য কতবার কল করলো, অথচ একবারও ধরলো না ছেলেটা। শেষে বাধ্য হয়ে মেয়েটাকে ঠিকানা দিয়ে একা একাই পাঠিয়ে দিতে হলো দূর দেশে। জুবাইদা বেগম কল ধরলেন, প্রফুল্ল চিত্তে বললেন, হ্যালো বিমানদুলা ভাই, কেমন আছিস? বিভান জুবাইদা বেগমের কথার উত্তর দিল না কোনো, সরাসরি বলল, একটা ড্রাইভারের মেয়েকে টাকা খরচ করে স্পেনে পাঠিয়েছো, তাও পড়াশোনার তাগিদে। বড়ই আশ্চর্য বিষয় দাদি আপু। কথাটা বলে একটু থামলো বিভান, দাঁতে দাঁত চেপে বলল, আমার কাছে ওকে কেন পাঠাইছো? সালাম হোসেনের মেয়েকে তুমি স্পেনে কেন পাঠিয়েছো? জুবাইদা বেগম কিঞ্চিত রেগে গেলেন বিভানের কথায়। থমথমে কণ্ঠে বললেন, ওর যোগ্যতা ছিল বলেই পাঠিয়েছে। মেয়েটা পড়াশোনা ভালো। তাছাড়া ভুলে যেও না, তোমার বাবা মায়ের মৃত্যুর পর তুমি আমাদের ছেড়ে গেলেও ওরা ছেড়ে যায়নি। আমি আর তোমার দাদা যখন একা হয়ে পড়েছিলাম তখন ওরাই আমাদের দেখেছে। সেই হিসেবে রূপন্তী স্বপ্ন পূরণ করা আমার দায়িত্ব ছিল। বিভান উষ্ঠ বাঁকালো, তাচ্ছিল্যে স্বরে বলল, দায়িত্ব? তাও একটা খুনির মেয়ের জন্য? জুবাইদা বেগম চটলেন, থমথমে কণ্ঠে বললেন, ওটা কেন খুন ছিল না বিভান, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। খুনটা অ্যাক্সিডেন্ট ছিল? আমার বাবা মাকে আমার থেকে কেড়ে নেয়া, ছোট বয়সে আমাকে এতিম করা, আমাকে নিঃস্ব করা, কোনটা অ্যাক্সিডেন্ট ছিল? তুমি এখনো আমাকে সমর্থন না করে সেই খুনিদের সমর্থন করছো দাদি আপু। বিভান চেঁচিয়ে উঠল, অগ্নিকণ্ঠে বলল। কথাগুলো বলতে বলতেই বিভান নিজের কান থেকে মোবাইলটা সরিয়ে নিল। তীব্র ক্রোধে ছুঁড়ে মারল কাচের টেবিলের উপর। সাথে সাথেই ঝনঝন শব্দ করে টেবিলটা ভেঙে গেল। বিভান চেঁচিয়ে উঠল, উঁচু কণ্ঠেই ডাকল। গার্ডস, গার্ডস! সাথে সাথে দুজন বিদেশি শক্তপোক্ত পুরুষ ছুটে এসে দাঁড়ালো বিভানের সম্মুখে। ইংরেজি বাক্যে বলল, জি স্যার। বিভানের চোখ মুখ শক্ত হলো আরো। আদেশের স্বরে বলল, একটু আগে যে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল তাকে খুঁজে বের করে এক্ষুনি বাড়িতে নিয়ে আসো। আদেশ পেতে গার্ডস দুজন দ্রুত বেরিয়ে পড়ল। বিভান তাকালো ভাঙা টেবিলটার পানে, হিসিয়ে বলল, তোর বাবার করা কৃতকর্মের শাস্তি এবার তুই পাবি। তোর বাবা যেমন আমাকে এতিম করেছে, আমাকে নিঃস্ব করেছে, তেমনি তোকেও আমি নিঃস্ব করব। তোর জীবন ধ্বংস করে দেব আমি। স্পেনে এখন সন্ধ্যা রাত। চারদিকটা রঙিন আলোয় ভরে উঠেছে। লাগেজ হাতে নিয়ে স্পেনের রাস্তায় একা একাই হাঁটছে রূপন্তী, আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারপাশটা। কিন্তু এখন সমস্যাটা হলো সে যাবে কোথায়? তখন তো রাগ দেখিয়ে বিমানের বাড়ি থেকে চলে এলো। একা মেয়ে মানুষ রাস্তায় ঘুমানোও তো আর সম্ভব না। তখন তো রাগ দেখিয়ে বিমানের বাড়ি থেকে চলে এলো। একা মেয়ে মানুষ রাস্তায় ঘুমানোও তো আর সম্ভব না। শুনেছে এসব দেশে রাতে মদ খেয়ে মাতলামো করে ঘুরে বেড়ায় ছেলেরা। হার মাতাল বলতেই তো বোধবুদ্ধিহীন কাপুরুষের সত্তা। রূপন্তী বাংলাদেশে থাকাকালীন স্বচক্ষে মাতালদের না দেখলেও টিভিতে দেখেছে একজন মাতাল যা খুশি তাই করে দিতে পারে। যদি রূপান্তিরও কিছু করে দেয় তখন কি হবে?
এ দেশের হালচাল মানুষজন কিছুই তো চেনে না রূপন্তী। মনে মনে ভয় পেল মেয়েটা। কেন যে সে বাংলাদেশ ছেড়ে ভিন দেশে আসতে গেল কে জানে। এর থেকে নিজের দেশই ভালো ছিল। রূপন্তী ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল বেশ। আর প্রায় বেশিরভাগ ভালো শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে ইউরোপে কোনো দেশ বা অন্য কোনো মহাদেশের ভালো দেশে পড়তে যাওয়া। রূপন্তীরও সেই স্বপ্নই ছিল। আর এই কথা একদিন মজার ছলে সে বলেছিল জুবাইদা বেগমকে। বৃদ্ধ মহিলা নিজের মনে গেঁথে নিয়েছিলেন মেয়েটার স্বপ্নটাকে। তারপর যখনই মেয়েটার অনার্সের ইতি ঘটল, জুবাইদা বেগম রূপন্তীর সম্মুখেই প্রস্তাব রাখলেন মাস্টার্সের জন্য স্পেনে যাওয়ার। যেহেতু স্পেনে জুবাইদা বেগমের ব্যবসার একাংশ রয়েছে, বাড়িও রয়েছে, আবার বিভানও সেখানে বসবাস করছে অনেক বছর ধরে, তাই এই দেশটাতে রূপন্তীকে পাঠানোর ক্ষেত্রে বেশি ভরসা করেছিলেন বৃদ্ধা মহিলা। যদিও জুবাইদা বেগমের অর্থে এই দেশে আসার পক্ষপাতিত্ব ছিল না রূপন্তী, তবে পরে সকলে জোরাজুরিতেই চলে এলো। কিন্তু এখানে এসে কি হলো? প্রথম দিনেই ঘরের বাহিরে আর রাস্তায় স্থান। কি চমৎকার ভাগ্য রূপন্তীর। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে রাস্তার পাশ ঘেঁষে হাঁটছিল মেয়েটা। এরই মধ্যে হুট করে কোথা থেকে একটা বড়সড় গাড়ি এসে ব্রেক কষল রূপন্তীর সম্মুখে, অর্থাৎ ফুটপাতে। রূপন্তী হকচকিয়ে উঠল। ভয়ে দুকদম পিছিয়েও গেল অতি দ্রুত। হৃদস্পন্দনও গাঢ় হয়ে উঠল মেয়েটার। আর একটু হলেই তো প্রাণটা বুঝি চলে যেত তার। রূপন্তী বুকে হাত দিল, জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা, সাথে বিরক্তও হলো বেশ। বাংলাদেশে বেশ যতদূর সে ইউরোপিয়ান দেশগুলো সম্পর্কে শুনেছে, বাংলাদেশে বসে যতদূর সে ইউরোপীয় দেশগুলো সম্পর্কে শুনেছে, তাতে জানতো ইউরোপীয় দেশগুলো ভীষণই নিয়ম শৃঙ্খলা পরিপূর্ণ। তাদের সব ব্যাপারেই নিয়ম রয়েছে। তবে কি তা মিথ্যে ছিল? ফুটপাতে গাড়ি উঠিয়ে দেওয়া কি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে? রূপবন্তীর ভাবনার মধ্যে এই কালো গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো লম্বাটে শক্তপোক্ত পেশিবহুল দেহের দুজন বিদেশি, অর্থাৎ এদেশি পুরুষ। তাদের মধ্যে একজন বেশ নম্রভাবেই ইংরেজি বাক্য বলল। ম্যাম, আপনাকে আমাদের সাথে যেতে হবে। রূপন্তী চিনল না এই পুরুষ দুজনকে। হৃদয়ে ভয় জন্মালো তার। এরা আবার তাকে নিতে এসেছে কেন? মতলব কি এদের? তাকে রাস্তায় একা একা ঘুরতে দেখে খারাপ মতলব নিয়ে আসেনি তো? সরল মনে এদের কথা বিশ্বাস করে এদের সাথে গিয়ে পরে দেখা যাবে কোনো খারাপ স্থানে নিয়ে বিক্রি করে দিয়েছে তাকে। রূপন্তী তার হাতের লাগেজের ধরনতেই শক্তভাবে ধরল। অতঃপর উল্টো ঘুরে দৌড় শুরু করলো আবার বিভানের বাড়ির দিকে। হিগোটিগো চুলাই যাক, আপাতত নিজের ইজ্জত বাঁচানোর আগে। প্রয়োজনে এখন গিয়ে বিভানের পা ধরে ঝুলে পড়বে, তারপরও এই সাদা চামড়ার গন্ডারদের হাতে পড়া যাবে না। রূপন্তী দৌড় শুরু করার সাথে সাথে তার পেছন পেছন ওই দুই পুরুষও দৌড় শুরু করলো। মেয়েটার ভয় বাড়লো আরো। এবার হাতের লাগেজ আর পায়ে জুতো ফেলে রেখেই বেশ জোরে সোরে দৌড় শুরু করলো সে। ওই দুই পুরুষও তাদের দৌড়ের গতি বাড়ালো। তবে তাদের মধ্যে এক পুরুষ আবার রাস্তার মধ্য থেকে রূপন্তীর লাগেজ আর জুতা তুলে নিল হাতে। অতঃপর দৌড় শুরু করলো। কিঞ্চিত সময় গড়াতে রূপন্তী দৌড়ে গিয়ে পৌঁছালো বিভানের বাড়ির সম্মুখে। একবার পেছনে তাকিয়ে দেখে নিল ওই সাদা চামড়ার দুই গন্ডারকে। তাকে এখনো পেছনে আসতে দেখে আরও ইতিউতিও কিছু ভাবলো না মেয়েটা। এক দৌড়ে ঢুকলো বাড়ির ভেতর। বিভান বসার কক্ষে সোফাতেই বসেছিল, অপেক্ষা করছিল রূপন্তীর আসার। বিভানকে দেখে একটু হলেও ভরসা পেল রূপন্তী। হুমড়ি খেয়ে পড়লো বিভানের পায়ের কাছে, ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে দয়া করে বাঁচান, ওরা আমায় নিয়ে কোথাও বিক্রি করে দিবে হয়তো। বিভানের কপালে ভাঁজ পড়ল। ভ্রু কুঁচকে সে তাকালো রূপন্তীর ভয়ার্ত মুখশ্রীর পানে। এর মধ্যে হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো ওই বিদেশি দুই পুরুষ। হাঁপাতে হাঁপাতেই বলল, ম্যাম, আপনার লাগেজ এবং জুতা ফেলে এসেছিলেন। রূপন্তী ভয়ে সেটিয়ে গেল। বিভান হয়তো বুঝলো ঘটনাটা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। দুই পুরুষের পানে তাকিয়ে বলল, এরিক আর হ্যারি। থামলো বিভান। ওষ্ঠ বাঁকিয়ে হাসি ফুটিয়ে তুলে বলল, তোদের বলেছিলাম এটাকে খুঁজে নিয়ে আসতে, তোরা তো একদম দৌড় করিয়ে নিয়ে এলি। রূপন্তী চমকালো, চোখ বড় বড় করে তাকালো উপস্থিত সকলের পানে। এর মানে এই সাদা চামড়ার গন্ডার দুটো বিভানে পাঠানো? এরা তাকে এ বাড়িতে নিয়ে আসার জন্য গিয়েছিল? হাসে কিনা কি ভেবে এতটা পথ দৌড় লাগালো? নিজের বোকামোর কথা ভেবে মেয়েটা লজ্জিতও হলো।
আবার বিভানের উপরেও ক্রোধ জন্মালো। তুই যখন এ বাড়িতেই ফিরিয়ে আনতে চাইবি, তাহলে শুধু শুধু তখন গেট আউট করলি কেন? রূপন্তি কটমট করলো, উঠে দাঁড়িয়ে বলল, এই বাড়িতেই যখন ফিরিয়ে আনবেন তাহলে বের কেন করে দিয়েছিলেন? বিভান চোখের ইশারায় দিয়ে গার্ড দুজনকে চলে যেতে বলল। তারাও আর দাঁড়ালো না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। অতঃপর বিভান ফিরে তাকালো রূপন্তির পানে, ভাবলেশীন ভাবেই বলল, আমার ইচ্ছা। রূপন্তির মেজাজ বিগড়ালো ভীষণভাবে। এমনিতেই এতক্ষণ দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস গরম হয়ে উঠেছে, তার মধ্যে এর আবার দায়সারা কথাবার্তা। এটার ইচ্ছে তো করছিল রেগে মেগে দু চার বাক্য বলে দিতে, কিন্তু নিজেকে সামলালো সে। কিছু বলতে গেলে আবার যদি বের করে দেয় তখন কি হবে? তাছাড়া সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে মালিকের সাথে এত উঁচু কণ্ঠ তার মানায় না। জুবাইদা বেগম যে তাকে দয়া ধরে বিদেশে পড়তে পাঠিয়েছে তাই অনেক। ক্রোধে নিজের অবস্থান ভুলে গেলে চলবে না তার। সবসময় তার নিজের অবস্থান অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। রূপন্তী নরম হলো, কিছুটা মিনমিনে কণ্ঠে বলল, আমি কোথায় থাকবো? মানে আমার রুম কোনটা? রূপন্তীর কথা শেষ হতে না হতেই বিভান পা ফেললো পাশ ফিরে, স্বাভাবিক কণ্ঠে বলল, আমার সাথে আসো। রূপন্তী নিজের জুতা জোড়া পায়ে পরে নিল দ্রুত। অতপর লাগেজটা হাতে নিয়ে ছুট লাগালো বিভোরের পিছু পিছু। বিভানদের এই বাড়িটা বেশ বড়সড়। রূপন্তী বাড়ির চারদিকটা দেখতে লাগলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। সুইমিং পুল, ফুলের বাগান সহ বিশাল এক বাড়ি। এত বড় বাড়িতে বিভান একা একা থাকে? ভয় করে না লোকটা? হয়তো করে না। যদি করতো তবে কি আর একা একা থাকতে পারতো নাকি? বিভান রূপন্তীকে নিয়ে এসে দাঁড়ালো বাড়ির একদম কোণার দিকে একটা কক্ষের সম্মুখে। পকেট থেকে একটা চাবি বের করে খুললো কক্ষের দরজা। সাথে সাথে ভেতর থেকে বোটকা একটা গন্ধ বেরিয়ে এলো। রূপন্তী নাক চাপলো সাথে সাথে, তবে বিভান নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, এটা তোমার রুম। রূপন্তী দরজার ফাঁক দিয়ে উকি মারলো কক্ষের ভেতর। চারিদিকে ধুলা বালিতে পরিপূর্ণ কক্ষটা। মনে হচ্ছে অনেক দিন কেউ মুখ হয়নি। কেমন একটা দুর্গন্ধ বের হচ্ছে কক্ষের ভেতর থেকে। এই কক্ষে সে থাকবে কিভাবে? এত বড় বাড়িতে এতগুলো কক্ষ থাকতে তাকে খুঁজে খুঁজে এই কক্ষটাই কেন দিল? রূপন্তী মুখ ঘুরিয়ে তাকালো বিভানের পানে, কিছুটা ইতস্তত করেই বলল, এই রুমটা নোংরা ভীষণ। আমাকে অন্য একটা রুম দেওয়া যায় না? বিভান তাকালো রূপন্তীর পানে, ভাবলেশীন ভাবেই বলল, এখানে থাকলে থাকো, নয়তো অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নাও। রূপন্তী চারিদিকেই চোখ ঘোরালো একবার, তারপর আবারও বলল, বাড়িতে তো অনেকগুলো রুম আছে, ওগুলোর যে কোনো একটা দিন না। এই রুমটা ভীষণ নোংরা। বিভান ওষ্ঠ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, ওগুলো আমাদের মতো মানুষের জন্য, কোনো ড্রাইভার বা তার মেয়ের জন্য না। রূপন্তী অপমানিত বোধ করলো ভীষণভাবে। তার বাবা ড্রাইভার বলে কি তারা মানুষ নয়? এ বিভান তাদের মানুষ মনে করে না? এখন এই নতুন দেশে নতুন শহরে রূপন্তীর যাওয়ারও তো জায়গা নেই কোনো, নয়তো এত অপমানের পর সে কিছুতেই এখানে থাকতো না। মেয়েটা মনে মনে সিদ্ধান্ত নিল একটু পরিচিত হয়ে সে কলেজ হোস্টেলে উঠবে। এই অহংকারী খারাপ লোকের বাড়িতে থাকবে না কিছুতেই। কিন্তু সে পর্যন্ত তো থাকতে হবে, আর তো উপায়ও নেই কোনো। মেয়েটা পা বাড়িয়ে ঢুকে গেল ওই ধুলোবালিপূর্ণ কক্ষে, ঠাস করে আটকে দিল দরজাটা। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বন্ধ দরজাটার পানে, অতপর বাঁকা হেসে চলে গেল নিজের কক্ষের উদ্দেশ্যে। কিন্তু রূপন্তী এখন কি করবে? এই পুরো কক্ষ পরিষ্কার করতে হবে, কিন্তু করবে কিভাবে? এমনি ধুলাবালিতে অ্যালার্জি আছে তার, এই কক্ষ পরিষ্কার করতে গিয়ে তো নাজেহাল অবস্থা হবে। ফুস করে একটা নিঃশ্বাস ফেললো রূপন্তী, নিজেকে শক্ত করলো সে। যা হয় হোক, এই কক্ষ পরিষ্কার তো করতেই হবে তাকে, নয়তো আজ রাস্তায় থাকা ছাড়া উপায় হবে না। কোনো হোটেলে যে উঠবে তাও তো সাহস হচ্ছে না। নতুন দেশ, নতুন মানুষ, এর মধ্যে না বুঝে কোন হোটেলে উঠে যদি বিপদ আপদ হয় তখন তখন কি হবে? রূপন্তী নিজের মনকে শক্ত করলো, শরীরে জড়ানো ওড়নাটা দ্বারা ভালোভাবে মাথা, ঘাড় এবং মুখ ঢেকে নিল। অতঃপর শুরু করলো কক্ষ পরিষ্কার। একে একে মুছতে শুরু করলো কক্ষে থাকা সকল আসবাবপত্র। কিন্তু নিজের কাজে নিজে সে বহাল থাকতে পারলো না খুব বেশিক্ষণ। কেমন দম বন্ধ হয়ে আসছে, হাঁচি আসছে বারবার। হয়তো ধুলোবালির কারণে শ্বাসকষ্ট উঠছে রূপন্তী। মেয়েটা দেরি করলো না আর,
এখানে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার মতো লোক নেই। তা না, না না, তাকে কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না। দ্রুত কক্ষ থেকে দৌড়ে বেরিয়ে গেল রূপন্তী। মাথা মুখ থেকে ওড়না খুলে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো মুক্ত বাতাসে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে একটু ঠিক করলো। অতঃপর আবার লেগে গেল কক্ষ পরিষ্কারের কাজে। মধ্যরাত অবধি এভাবে বারবার কক্ষ থেকে বেরিয়ে নিজেকে ধাতস্থ করে শেষ পর্যন্ত কক্ষটা পরিষ্কার করতে সক্ষম হলো মেয়েটা। রূপন্তী মাথা মুখ থেকে ওড়নাটা খুলে ফেলে দিল। কক্ষের চারপাশটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে গেল ওয়াশরুমে। এখন গোসল না করলেই নয়, এমনি অ্যালার্জিতে নাজেহাল অবস্থা। চোখ দুটো পোড়াচ্ছে ভীষণ। হাঁচি দিতে দিতে চোখ নাক লাল হয়ে উঠেছে। তার উপর শরীরে ধুলাবালি তো লেগেই আছে এখনো। চোখ দুটো পোড়াচ্ছে ভীষণ, হাঁচি দিতে দিতে চোখ নাক লাল হয়ে উঠেছে। তার উপর শরীরে ধুলোবালি লেগে আছে এখনো। ভাগ্যিস এসব দেশের বেশিরভাগ বাড়িতে প্রতিটি কক্ষের সাথে সংযুক্ত ওয়াশরুম থাকে, নয়তো এরাতে আবার এই ওয়াশরুম করতে কত ঝামেলা বাঁধাতো। বিভান ইয়াফি নামক ওই নিষ্ঠুর পুরুষ তো পারলে তাকে এ বাড়িতেই রাখেন, আর তো ওয়াশরুম। হ্যাঁ। রূপন্তী বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে গোসল সেরে বেরিয়ে এলো। শরীরটা এখন একটু হালকা মনে হচ্ছে, কিন্তু অ্যালার্জির কারণে নাক টানাটানি আর হাঁচি বন্ধ হয়নি। মেয়েটা মাথার চুলগুলো কোনো রকমে একটু মুছে শুয়ে পড়লো বিছানায়। তবে বেশি সময় নিয়ে শুয়ে থাকতে পারলো না সে। ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সে যে প্লেনে ওঠার আগে যে কিছু খেয়েছিল, তারপর আর পেটে তেমন কিছুই পড়েনি। প্লেনে অবশ্য খাবার দেওয়া হয়েছিল, তবে সে খাবারের স্বাদ ভিন্ন ছিল, যা রূপন্তীর জিহ্বাকে প্রশান্তি দিতে পারেনি। ফলস্বরূপ আর পেটেও জায়গা করে নিতে পারেনি খুব বেশি। ক্ষুধা দমনের জন্য অল্পই খেয়েছিল। তাছাড়া একা বাংলাদেশ থেকে এই দূর দেশে এসেছে। এখানে এসে কি করবে, কোথায় যাবে? বিভানকে খুঁজে পাবে তো? যদি সে বিভান অবধি না পৌঁছাতে পারে তখন কি করবে? মস্তিষ্কে বিভিন্ন ধরনের চিন্তা নিয়েও খেতে পারেনি মেয়েটা। আর তারপর তো এখানে এসে আরেক ঝামেলা। তপ্ত নিঃশ্বাস ফেললো রূপন্তী। বিছানা ছেড়ে উঠে বসলো সে। নিজের পার্স ব্যাগের মধ্যে কিছু সময় নিয়ে হাতাহাতি করে বেরিয়ে পড়লো কক্ষের বাইরে। এই মধ্যরাতে বাইরের দোকানপাট তো নিশ্চয়ই সব বন্ধ। বাইরে খাবার খাওয়ারও উপায় নেই। এখন রান্নাঘরটা খুঁজতে হবে, হয়তো ওখানে খাওয়ার মতো কিছু পাওয়া যাবে। রূপন্তী এদিক ওদিক ঘুরে রান্নাঘর খুঁজতে লাগলো। কিছুটা সময়ের মধ্যে খুঁজে পেয়েও গেল সে। বেশি ইতিউতি না ভেবে রান্নাঘরে ঢুকে পড়লো মেয়েটা। ফ্রিজ খুলে খুঁজতে শুরু করলো খাবারের কিছু, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফ্রিজ ভর্তি কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছুই নেই। রূপন্তী অবাক হলো, এই লোক কি এই কোল্ড ড্রিঙ্কস ব্যতীত কিছুই খায় না? এইসব পানীয় খেয়ে বেঁচে আছে কিভাবে? রূপন্তী একরাশ হতাশা নিয়ে ফ্রিজ বন্ধ করলো। রান্নাঘরে ঘুরে ঘুরে কিছু খুঁজতে লাগলো, অন্য কিছু খুঁজতে খুঁজতে একটা বড় কৌটার মধ্যে কিছু ইনস্ট্যান্ট নুডলস পেল। ভাত প্রিয় বাঙালিদের এসব খাদ্য দেখলে নিজেকে অসহায় ব্যতীত কিছুই মনে হবে না। তবুও কিছু করার নেই, বাঁচতে হলে খেতে হবে। ক্ষুধায় পেটের মধ্যে নাড়ু ভুড়িও গরম গরম করছে। রূপন্তী একটু সময় নিয়ে চুলায় পানি গরম করলো। অতঃপর সে পানি নুডলসের মধ্যে ঠেলে পা বাড়িয়ে এসে বসলো বসার কক্ষের সোফায়। একটা চামচ দিয়ে কয়েক চামচ নুডলস মুখে তুললো। হুট করে পায়ের কাছে কিছু একটা টের পেল, কেমন নরম নরম আবার নড়ছে। রূপন্তী চমকে উঠল, ভীত হলো তার হৃদয়। ভয়ার্থ দৃষ্টিতে তাকালো পায়ের পানে। চোখে পড়লো একটা ছোট্ট শুভ্র রঙা বিদেশি কুকুর ছানাকে। কেমন লেজ নাড়িয়ে নাড়িয়ে তার পায়ের কাছে ঘুরঘুর করছে। হয়তো তারও ক্ষুধা লেগেছে, কিন্তু বোবা প্রাণী নিজের মনের কথা বলতে পারছে না। রূপন্তী বুঝলো না এই প্রাণীটিকে। ভয়ে লাফিয়ে উঠল সে, চিৎকার করে বলল, এই যা যা। কুকুরছানাটা গেল না, উল্টো রূপন্তীর নিকটে আরো ঘেঁষল। নিজের নরম পশমের দ্বারা উষ্ণ পরশ দিল রূপন্তীর পায়ে। মেয়েটা এবার আরো জোরে চিৎকার করে উঠল, গলা বাড়িয়ে বলল, এখানে এটাকে কে পালে? আল্লাহ গো, আমি তো বোধহয় শেষ। একটা কামড় 14টা ইঞ্জেকশন। বিভান কেবলই একটু ঘুমিয়েছিল, এর মধ্যে বসার কক্ষ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কর্ণকুহরে পৌঁছালো তার। বেচারা বিরক্ত হলো বেশ। একে তো তার শান্তিপ্রিয় জীবনে উটকো ঝামেলা হয়ে বাড়িতে পা রেখেছে এই নারী, এখন কি তার রাতের ঘুমটাও সহ্য হচ্ছে না এর? বিভান দাঁতে দাঁত চাপলো, কটমট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো বসার কক্ষে।
সাথে সাথেই থমকে গেল বিভান। হৃদস্পন্দন গাঢ় হলো তার। রূপন্তীর রূপ যেন বিভানের হৃদয়ে ঝড়ের ন্যায় আঘাত হানল। সম্ভবত সদ্য গোসল করেছে মেয়েটা। লম্বা চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে এখনো। মুখশ্রীটা পরিষ্কার কোমল মনে হচ্ছে। নাকের ডগাটা লাল হয়ে উঠেছে। কি স্নিগ্ধ ফুলের ন্যায় লাগছে এই মুহূর্তে মেয়েটাকে। বাঙালিদের ন্যায় থ্রি পিস পরে শত ঢাকা অবস্থাতেও মেয়েটাকে ভীষণ আবেদনময়ী মনে হচ্ছে বিভানের নিকট। কেমন ঘোর লেগে যাচ্ছে তার এই আকাশ পাতাল ভাবনার মধ্যে। রূপন্তী আবারও চেঁচিয়ে উঠল, বিভানের পানে তাকিয়ে বলল, আপনার কুত্তার বাচ্চা এটা কি কামড়ে দিবে আমায়? বিভানের ঘোর কাটলো, কপালে ভাঁজ পড়লো গুটি কয়েক। এই মেয়েটা কাকে কুত্তার বাচ্চা বলল? তার সুইটিকে? বিভান হাঁটু মুড়ে নিচে বসলো, থমথমে কণ্ঠে ডাকলো। এদিকে আয় টাইগার। সাথে সাথে এই কুকুর ছানাটা লেজ নাড়াতে নাড়াতে ছুটে গেল বিভানের নিকট। বিভান দু হাতে যত্ন করে কোলে তুলে নিল টাইগারকে। রূপন্তী যেন হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণে প্রাণে পানি ফিরে পেল মেয়েটা। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বিভানের পানে। কিছুটা রুক্ষ কণ্ঠেই বলল, নিজের কুত্তার বাচ্চা নিজের সাথে রাখবেন, এভাবে ঘরের মধ্যে খোলা রাখবেন না। বিভান টাইগারকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে। অত্যন্ত ক্রোধের সাথে বলল, তোমার সাহস কি করে হলো ওকে কুত্তার বাচ্চা বলার? ওর নাম টাইগার, অনলি টাইগার, নট ইওর কুত্তার বাচ্চা। রূপন্তীকে চিত ভরকে গেল। বিদেশের মাটিতে এসে এখন কুকুরের বাচ্চাকে কুকুরের বাচ্চা বলা যাবে না, বলতে হবে টাইগার মানে বাঘ। অবশ্য বাঙালিরা বাঘকে যদি কুত্তার বাচ্চা বলে গালি দিতে পারে, সেখানে কুত্তার বাচ্চাকে টাইগার বলা খুব বড় কিছু নয়। রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের পানে, আমতা আমতা করে বলল, ওই তো একই হলো। তো আপনার টাইগারকে আপনার কাছে রাখুন না, এভাবে ঘরের মধ্যে ছেড়ে দিবেন না। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে, থমথমে কণ্ঠে বলল, আমার বাড়ি, সুতরাং আমার টাইগারকে আমি যেখানে ইচ্ছে সেখানে ছেড়ে দেবো, তুমি বলার কি? এইটুকু বলে থামলো বিভান। নিজের কোল থেকে কুকুর ছানাটাকে নিচে মেঝেতে ছেড়ে দিল। বাঁকা হেসে বলল, এখন তো আরো বেশি ছাড়বো। রূপন্তী সাথে সাথেই তার নুডলসের বাটিটা হাতে তুলে নিল। ভয়ার্ত চোখ মুখ দিয়ে দৌড় শুরু করলো নিজের কক্ষের পানে। বিভানের ওষ্ঠে হাসি ফুটে উঠল। একজন মানুষ যে সাধারণ একটা কুকুর ছানাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না তার। যেখানে স্পেনের বিভিন্ন বাড়িতে শখ করে কুকুর লালন পালন করা হয়, সেখানে এই মেয়ে নাকি কুকুর ছানাকে ভয় পায়। বিভান ওষ্ঠে হাসি ফুটিয়ে টাইগারকে আবারও কোলে তুলে নিল। টাইগার তার জিহ্বা বের করে লোহান শুরু করলো বিভানের হাতে। এরই মধ্যে রূপন্তী আবারও ছুটে এলো সেখানে। কুকুরছানার পানে একবার ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ঝটপট করে বিভানের এক হাত টেনে নিল নিজের পানে। দ্রুত সেই হাতের উপরে কিছু টাকা ধরিয়ে দিয়ে পেছনে ঘুরে আবারও নিজের কক্ষের পানে হাঁটা শুরু করলো। যেতে যেতে বলল, আপনার নুডলসের টাকা আবার কখন বলবেন? সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে আমার ঘরে নুডলস কেন খেয়েছো? তাই যা খেয়েছি তার অর্থ পরিশোধ করে দিয়ে গেলাম আমি। চোয়াল শক্ত হলো বিভানের। ক্রোধে দিশাহারা হলো হৃদয়। এটা কি তাকে অপমান করে গেল? টাকার গরম দেখালো তাকে? সামান্য একটা ড্রাইভারের মেয়ে হয়ে কিনা বিভান ইয়াফিকে টাকার গরম দেখালো? হ্যাঁ। বিভান কোল থেকে নামিয়ে দিল টাইগারকে। রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর চলে যাওয়ার পানে। শক্ত কণ্ঠে বলতে চাইলো মেয়েটাকে কিছু একটা, কিন্তু তার আগে রূপন্তী বিভানের দৃষ্টিসীমার বাহিরে চলে গেল। নিজের কক্ষে ঢুকে দরজাটাও লাগিয়ে দিয়েছে। বিভান আর সেদিকে গেল না। এর প্রতিশোধ অন্যভাবে নিবেশে। তাকে টাকার গরম দেখানোর জন্য এই মেয়েকে ভুগতে তো হবেই। নতুন দিন, নতুন সকাল। চারদিকটা ভরে উঠেছে উজ্জ্বল সূর্যের আলো। স্পেনের পরিবেশে এই সূর্যের আলোটা যেন আরো উজ্জ্বল ধরা দিয়েছে। হয়তো গাছপালার আধিক্য কম, তাই এমন মনে হচ্ছে। রূপন্তী সকাল সকাল উঠেই তৈরি হয়ে নিয়েছে। বাইরে যেতে হবে একটু। অ্যালার্জির জন্য ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। বিছানা এবং বালিশের কভার কিনতে হবে। তার কক্ষে যে কভার ছিল তা ধুলোবালিতে এতটাই নাজেহাল হয়ে পড়েছিল যে ব্যবহারের যোগ্যই নয় আর। রাতে কভারহীন বিছানাতে শুয়েছিল রূপন্তী, কিন্তু আজ যেন না কিনলেই না। তাছাড়া দেশে থাকতে একটা পরিচিত এজেন্সির সাথে এখানে এসে পার্ট টাইম জবের জন্য কথা বলেছিল, সেখানেও যেতে হবে। রূপন্তী কারো দয়ায় বাঁচতে চায় না, এমনই।
এমনই এমনিতেই জুবাইদা বেগম কম করেননি তাদের জন্য। তারপরে একবার ভেবেছিল এখানে এসে পার্ট টাইম জব নিয়ে বিভানের সাথে কথা বলবে বা সাহায্য চাইবে, কিন্তু তার যা ব্যবহার! হ্যাঁ। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। জামরঙা একটা থ্রি পিস শরীরে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজলো গতকাল তাকে আনতে যাওয়া লোক দুটোকে। ওই মানুষ দুটোই এখন তার ভরসা। নয়তো রূপন্তী এখানকার কিছুই তো চেনে না। ডাক্তার দেখাতে যাক আর বিছানার চাদর, সব স্থানেই তো একজন পরিচিত মানুষের প্রয়োজন রয়েছে, অন্তত তাকে সব চিনিয়ে দেওয়ার জন্য। রূপন্তী চারদিকে ঘুরতে ঘুরতে এই দুজনের দেখা না পেলেও একজনের দেখা পেল। মেয়েটা এগিয়ে গেল সেদিকে, নম্র কণ্ঠে ইংরেজি বাক্যে বলল, আমি একটু হসপিটালের শপিংয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না। আপনি কি আমায় একটু হেল্প করবেন? বিদেশি যুবকটি ওষ্ঠ প্রসারিত করলো, ভদ্রভাবেই বলল। অবশ্যই। রূপন্তীও কিঞ্চিত হাসলো ছেলেটার সাথে, ইতস্তত করে শুধালো। আপনার নামটা? যুবকটি অত্যন্ত ভদ্রতার সাথে জবাব দিল। দুপুরের সময়, সূর্যটা ইতিমধ্যে আকাশের এক কোণা ছেড়ে মাথার উপরে চলে এসেছে। রূপন্তী আর এরিক মাত্রই তাদের কাজ শেষ করে দুপুরের খাবার খেয়ে বাড়িতে ফিরল। দুজনে কিছু একটা নিয়ে হাসাহাসি করতে করতে এই বাড়িতে প্রবেশ করে। ভেতরের দিকে পা রাখতে ভেসে এলো বিভোরের কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল। দরজার সম্মুখে দাঁড়িয়ে গেল দুজন, চোখ তুলে তাকালো সম্মুখে। কেমন ফোলা ফোলা চোখ মুখ, কিঞ্চিত বড় চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে বিভানের কপালের উপর। হয়তো মাত্রই ঘুম থেকে উঠেছে। এই দুপুরে কিনা একজন সুস্থ সবল মানুষ ঘুম থেকে উঠেছে। বড় লোকের সব বিরাট কারবার। রূপন্তী আড়ালে ভেঙচি কাটল, মনে মনে বলল, নবাব জাদা কেবল উঠেছে ঘুম থেকে, তোকে উঠতে কে বলেছে রে? আর একটু ঘুমিয়ে থাকতেই আমিও একটু শান্তিতে থাকতে পারতাম। মনে মনে কথাগুলো বললেও মুখে প্রকাশ করার সাহস হলো না রূপন্তী। হাজার হলেও সে এখন বিভানের আশ্রয়ে আছে, যাকে এক কথায় বর্ণনা করলে হয় আশ্রিতা। এই মুহূর্তে এর সাথে ঝামেলা করলে নিজেকে ঝামেলায় পড়তে হবে। পরে না হয় নিজের একটা ব্যবস্থা করে এই বদলোকের মুখে ঝামা ঘষে দিয়ে চলে যাওয়া যাবে। রূপন্তীর ভাবনার মধ্যে তাদের পানে এগিয়ে এলো বিভান। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো এরিক এবং রূপন্তীকে। অতঃপর এরিকের পানে তাকিয়ে কড়া কণ্ঠে ইংরেজি বাক্যে শুধালো। কোথায় এরিক গেছিলি? মাথা নুয়ে নিল, নতস্বরেই জবাব দিল। বিভান এরিকের হাতের পানে তাকালো, দেখলো বেচারা দুহাত দখল করে রয়েছে কিছু সরঞ্জাম। তবে তা তার হৃদয়ে গাঁথলো না। তার হৃদয়ে শুধুমাত্র একটা শব্দই আঘাত আনলো, আপাতত তা হলো রূপন্তী। এরিক মেয়েটার নাম ধরে ডাকছে এবং খুব সাবলীলভাবে কণ্ঠেই নামটা উচ্চারণও করছে। এইটুকু সময়ের মধ্যে দুজনের মধ্যে এমন কি কথা হয়েছে, বা তারা এমন কোন সম্পর্কে আবদ্ধ হয়েছে যে নাম ধরে ডাকাডাকি পর্যন্ত চলে গিয়েছে? ড্রাইভারের মেয়েটা কি এখন তার গার্ডকে হাত করার চেষ্টা চালাচ্ছে? বিভান নিজের ওষ্ঠ বাঁকালো, কিছুটা রসিয়ে রসিয়ে বলল। কাল পর্যন্ত ছিল ম্যাম, আজ এই একটু সময়ের মধ্যে হয়ে গেল রূপন্তী। ভালোই উন্নতি হয়েছে দেখছি। এরিক এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল। এটুকু বলেই থামতে হলো তাকে। বিভান ধমকে উঠল, গলা বাড়িয়ে বলল, তুই আমার গার্ড নাকি সামান্য ড্রাইভারের মেয়ের গার্ড? তোকে বেতন কে দেয়? কার কাছে জিজ্ঞেস করে তুই মেয়েটার সাথে গিয়েছিলি? এর সাথে যাওয়ার জন্য আমার কাছে একবার অনুমতি চেয়েছিলি? এরিক জবাব দিল না কোনো। বিভান হুঙ্কার ছাড়লো আবারও, তেজস্বী কণ্ঠে বলল, বল আমার থেকে অনুমতি চেয়েছিলি কিনা? এরিক কেঁপে উঠল, মাথা নাড়িয়ে জবাব দিল। বিভান দাঁতে দাঁত চাপলো, শক্ত কণ্ঠে বলল, তাহলে গিয়েছিলি কেন? আবার কুলি নাই এর কিনে আনা জিনিসপত্র বহন করছিস? রূপন্তীর এ পর্যায়ে রাগ লাগলো একটু। তখন থেকে এসে এর চটপাট দেখিয়ে যাচ্ছে, কিন্তু কেন? তাদের অন্যায় কোথায় যে চটপাট দেখাবে? এই দেশে নতুন এসেছে রূপন্তী, স্থান পরিবেশ মানুষ সবকিছুই তো তার অজানা। এমন পরিস্থিতিতে এরিক তাকে একটু সাহায্য করেছে, ব্যাস এটুকুই তো। নিজে তো সাহায্য করবেই না, অন্য একজন করলেও দোষ। রূপন্তী ফসে উঠল, কড়া গলায় বলল। বিভানের চোখে মুখে ক্রোধের আভা ছড়িয়ে পড়ল, তবে সে উত্তর দিল না রূপন্তীর কথার।
একবার মেয়েটার পানে তাকালোও না। দৃষ্টি এরিকের পানে নিবদ্ধ রেখে কঠিন কণ্ঠে বলল, উনি আমায় হেল্প করতে গিয়েছিলেন। মানুষ হিসেবে মানুষকে সাহায্য করতেই পারে, এটাই তো স্বাভাবিক। সবাইকে কি আপনার মতো কুচক্রি ভেবেছেন নাকি? প্রত্যুত্তরে এরিক প্রতিবাদ করলো না বিন্দুমাত্র, বরং মাথা দুলিয়ে বিভানের কথায় সম্মতি প্রকাশ করে রূপন্তীর কেনা সামগ্রীসমূহ তাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল বাড়ির থেকে বাইরে। রূপন্তী অবাক হলো। মাস শেষে বেতনটা সবারই ভীষণ আকাঙ্ক্ষিত। বেতনের আশাই তো মানুষ চাকরি করে। কেউ এই বেতন দ্বারা নিজের পরিবার চালায়, কেউ নিজেকে চালায়। অথচ এই লোক এরিকের বেতন বন্ধ করে দেওয়ার পরও কিছু না বলে, কোনোরূপ প্রতিবাদ না করে সে নীরবে চলে গেল। আশ্চর্য তো। তবে ঘটনাটা যখন তার জন্যই ঘটেছে, তখন উত্তরটা সেই দিবে। তাকে সামান্য একটু সাহায্যের জন্য অন্য একজন মানুষের পুরো 1 মাসের বেতন কেটে নেওয়া হবে, এটা মোটেই মানা যায় না। রূপন্তী ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল। এরিকের সাফাই দিয়ে বলল, ও বেচারে কি দোষ, ওকে আমি নিজেই বলেছিলাম আমার সাথে যেতে, এই জন্য আপনি ওর বেতন কেটে নিবেন? এটা কি ধরনের বর্বরতা? বিভান শীতল দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে, ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি করব না করব সেটা তোমার কাছে জিজ্ঞেস করতে হবে? কে তুমি? সাধারণ এক ড্রাইভারের মেয়ে। দেখুন আপনি কিন্তু। তোমার মতো 2 পয়সার মেয়ের সাহস কি করে হয় আমার কর্মের কৈফিয়ত চাইতে এসেছো? পুনরায় বিভানের হুঙ্কারে কেঁপে উঠল রূপন্তী। সেই সাথে অপমানিত বোধ করলো বেশ। কাল থেকে তো শুধুমাত্র ড্রাইভারের মেয়ে করেই এসেছে, এখন আবার বলছে 2 পয়সার মেয়ে। বাক্যটা আঘাত করলো রূপন্তীর হৃদয়ে। চোখের কোণে অশ্রুকণার আবির্ভাব ঘটল না। বাক্যটা আঘাত করলো রূপন্তীর হৃদয়। চোখের কোণে অশ্রুকণার আবির্ভাব ঘটল না চাইতেও। লোকটা এসেছে পর থেকে তাকে অপমান করেই যাচ্ছে, কখনো বাবাকে নিয়ে, কখনো তাকে নিয়ে। নেহাত বিপদে পড়ে এখনো এমন লোকের ছায়াতলেই আছে, নয়তো কখনো এর মতো মানুষের সাথে থাকতো না। রূপন্তীর আর তর্কে জড়াতে ইচ্ছে হলো না। সে যা নিয়েই তর্ক জড়াক না কেন, এ লোক ঘুরিয়ে ফিরিয়ে তাকে এবং তার বাবাকে অপমান করবে। রূপন্তী চুপচাপ হাতের জিনিসপত্র নিয়ে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। ঠিক তখনই আবারও মুখ খুলল বিভান। থমথমে কণ্ঠে বলল, দাঁড়াও। রূপন্তী থমকে দাঁড়ালো। বিভানের পানে না তাকিয়ে জবাব দিল, আবার কি? কোথায় যাচ্ছ? জাহান্নামে। রূপন্তীর রুক্ষ কণ্ঠস্বর। বিভান পাত্তা দিল না ততটা, বরং সে পূর্বের স্থান থেকে সরে এসে বেশ আয়েশি ভঙ্গিতে বসলো সোফায়। ভাবলেশীন ভাবে বলল, আমার জন্য রান্না করা রেখে তারপর যেখানে ইচ্ছে যাও। রূপন্তী ভ্রু কুচকালো। বিভানের পানে ফিরে তাকিয়ে বলে, আমি কেন রান্না করব? তাহলে তোমাকে কি আমার বাড়িতে বসিয়ে খাওয়ানোর জন্য রেখেছি নাকি? আমার এত বড় আলিশান বাড়ির এক কক্ষে তোমার মতো এক ক্ষুদ্র ড্রাইভারের মেয়েকে থাকতে দিয়েছি, এর মূল্য তো তোমাকে চোকাতে হবে, তাই না? সুতরাং আমি ভেবেছি তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়ার পরিবর্তে তুমি আমাকে রান্না করে খাওয়াবে, অর্থাৎ আজ থেকে তুমি আমার বাড়ির রান্নার লোক। থামলো বিভান। আবারও বলল, তোমার বাবা আমার বাড়িতে ড্রাইভারের কাজ করেন, আর তুমি করবে আমার রান্নার কাজ। ইটস ভেরি পারফেক্ট। কথাগুলো রূপন্তীর গায়ে লাগলেও ভীষণভাবে, তবে উত্তর দিল না কোনো। ভেবে দেখলো এই মুহূর্তে রান্নার কাজটা করাই তার জন্য ভালো হবে। অন্তত এই লোকের খোঁটা থেকে তো বাঁচতে পারবে। ফ্রিতে থাকতে দিয়েছে, এ কথাটা আর উঠবে না। রূপন্তীরও নিজেকে আর অবহেলিত আশ্রিত মনে হবে না। সে তো ফ্রিতে থাকছে না, কাজের বিনিময়ে থাকছে। তপ্ত নিঃশ্বাস ফেললো মেয়েটা। নিজের কক্ষে আর ফিরে না গিয়ে রান্নাঘরে গেল। হাতের জিনিসগুলো একপাশে রেখে চুলোর উপরে ভাত বসিয়ে দিল। ভাগ্যিস কাল রাতে এখানে নুডলস ব্যতীত আর কিছু না পেয়ে আজ বাজার থেকে চাল, ডাল, সবজি নিয়ে এসেছিল। নয়তো এখন রান্না কি করত? আবার যদি রান্না কি করব তা নিয়ে কোনো প্রশ্ন করত, তাতেও 2-4 কথা শুনিয়ে দিত। ওই লোকের তো অপমান করার কোনো ছুতো পেলেই হলো। কিন্তু এখন চিন্তার বিষয় হলো, এদেশে রূপন্তী চলবে কিভাবে? দেশ থেকে আসার সময় নিজের জমানো আর বাবার থেকে মিলিয়ে 2 মাস চলার মতো টাকা তো সে নিয়ে এসেছিল। জুবাইদা বেগম অবশ্য তাও আনতে বারণ করেছিলেন। তিনি বলেছিলেন বিভান দেখবে। তা সে যা দেখছে তা তো বলার বাহিরে। দীর্ঘশ্বাস ফেলল রূপন্তী। আজ বাজারে গিয়ে তো অনেক টাকা খরচ হয়ে গেছে। এরপরের দিনগুলো কিভাবে কাটবে তার? একটা পার্ট টাইম জবের ব্যবস্থা যদিও হয়েছে, এদেশে আসার আগে কথা বলা ছিল সেখানে, আর তা না হলেও জুবাইদা বেগম ব্যবস্থা করে দিতেন। কিন্তু তাতেও তো প্রথমে চাকরিতে যেতে হবে, তারপরের মাসে গেলেই না বেতন।
কপালে কি আছে কে জানে। ভিনদেশে এসে শেষ পর্যন্ত হয়তো না খেয়ে জীবন ধারণ করতে হবে। আসলে তাদের ন্যায় মধ্যবিত্তের স্বপ্ন পূরণই করতে নেই। তবুও কেন যেন জুবাইদা বেগমের দেওয়া বিদেশে পড়তে আসার প্রস্তাবটা রূপন্তী ফেলতে পারেনি। তার স্থানে অন্য কেউ থাকলে সেও হয়তো পারতো না। নিজের নিগুড় চিন্তা ভাবনার মধ্যেই হঠাৎ পায়ের কাছে মোলায়েম কিছু অনুভব করলো রূপন্তী। চমকে উঠল মেয়েটা। পায়ের পানে তাকাতে আবিষ্কার করলো ছোট্ট নাদুস নুদুস কুকুর ছানা টাইগারকে। ভয়ে ছিটকে দূরে সরে গেল সে। তবে তাকে কি রক্ষা হলো? টাইগারের থেকে দূরে সরতে গিয়ে তো ভাত বসালো উত্তপ্ত পানিতে হাত লাগলো তার। পাতিলটা মুহূর্তেই ছিটকে এসে পড়লো মেয়েটার পায়ের উপরে। ফুটন্ত ভাতের পানি পায়ে পড়তেই গগন বিদারী চিৎকার করে উঠল রূপন্তী। আর্তনাদে সুরে বলল, আল্লাহ গো, মরে গেলাম গো, চলে গেল চলে গেল। রূপন্তীর চিৎকারে রান্নাঘরের পানে ছুটে এলো বিভর। পরিস্থিতি দর্শনে চমকে উঠল সে। দিশেহারা হয়ে উঠল হৃদয়। দ্রুত এসে চুলাটা বন্ধ করে দিল বিভান। কোলে তুলে নিল রূপন্তীকে। হকচকিয়ে উঠল মেয়েটা। একদিকে পায়ের যন্ত্রণায় কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, আরেকদিকে এক ভয়ঙ্কর পুরুষ তার দেহকে দুহাতে স্পর্শ করে জড়িয়ে কোলে তুলে নিচ্ছে। হৃদয়ে এই মুহূর্তে অন্যরকম অনুভূতির আভাস জেগে ওঠার সম্ভাবনা নেই, তবে অস্বস্তি হচ্ছে ভীষণ। রূপন্তী কিছুটা অস্বস্তি নিয়ে ব্যথাতুর ভঙ্গিতে বলল। বিভান তবুও তাকে নামালো না। কোলে নিয়ে বসালো কিচেন সিঙ্কের পাশে। পানির কলটা ছেড়ে পুরো যাওয়া পাটা টেনে নিয়ে ধরলো সে পানির নিচে। হুট করে পুরো স্থানটায় পানির নিচে ধরতে জ্বলে উঠল। বক্ষস্থান যেন খামছে ধরল কেউ। রূপন্তী চোখ মুখ বন্ধ করে নিল তৎক্ষণাৎ। দিক বেদিক শূন্য হয়ে হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল বিভানকে। থমকে গেল বেচারা। হৃদস্পন্দন গাঢ় হলো। আকস্মিক এক নারীর স্পর্শে উত্তাল হয়ে উঠল ভেতরটা। এ কেমন অনুভূতি, এ কেমন অস্থিরতা! এমন অনুভূতি আগে কখনো তো টের পায়নি বিভান। রূপন্তীকে নিজের থেকে ঠেলে সরিয়ে দিতে চেয়েও পারল না সে। হাত দুটো কেমন অবশ হয়ে পড়ছে, ঝিমঝিম করছে মাথাটা। ততক্ষণে রূপন্তীর পড়া স্থানটাও ঠান্ডা হয়েছে। প্রথমে পানির স্পর্শে একটু জ্বলে উঠল, কিঞ্চিত সময়ের ব্যবধানেই শীতল হয়ে উঠল স্থানটা। এখন একটু শান্তি লাগছে। প্রথমে পানির স্পর্শে একটু জ্বলে উঠল, কিঞ্চিত সময়ের ব্যবধানে শীতল হয়ে উঠল স্থানটা। এখন একটু শান্তি লাগছে। হুঁশ ফিরে পেল রূপন্তী। নিজের অবস্থান অনুভব করে চমকে উঠল মুহূর্তেই। দ্রুত বিভানকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। অপ্রস্তুত কণ্ঠে বলল, দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যেন হয়ে গেছে। বিভানেরও ধ্যান ভাঙল। হৃদয়ের ব্যাগতিক ধারাও শান্ত হলো কিঞ্চিত। সাথে কিছুটা ক্রোধ অনুভব করলো। এই ড্রাইভারের মেয়েটা যে ড্রাইভারের জন্য কিনা তার বাবা মায়ের প্রাণ গিয়েছে, এতিম হয়েছে, ওই মেয়েরই স্পর্শে আজ বিভানের হৃদস্পন্দন বাড়িয়ে দিল। পা পড়েছে তার জন্য পা পানিতে ভিজিয়েছিল। এখানে জড়িয়ে ধরার সম্পর্ক কি? এই মেয়েটা তাকে জড়িয়ে কেন ধরবে? এ নিশ্চয়ই এর কোনো নতুন চাল। এ বাড়িতে থাকার জন্য নোংরা খেলায় মেতেছে। বিভান দাঁতে দাঁত চাপলো। শক্ত কণ্ঠে বলল, কিভাবে যেন হয়ে গেছে নাকি ইচ্ছে করে করেছো? তোমার মতো মেয়েদের আমার বেশ ভালো চেনা আছে। শোনো মেয়ে, তুমি যদি এসব করে আমাকে নিজের বশে নিতে চাও তবে তোমার ভুল পদক্ষেপ। আমি মোটেও তেমন স্বভাবের নই যে নারী স্পর্শ পাবো আর তাকে কাছে টেনে নিব। রূপন্তী হৃদয়ে আঘাত করলো কথাগুলো। লজ্জা অপমানে মুচড়ে পড়ল মেয়েটা। হঠাৎই পানির সান্নিধ্য পেয়ে তখন পাটা জ্বলে উঠেছিল ভীষণ। সে ব্যথাতে হুঁশ হারিয়ে একটা ভুল করেই ফেলেছে। হয়তো এটাই তার অন্যায়, গুরুতর অন্যায়। একজন নারী হয়ে যে পুরুষকে স্পর্শ করাই তো অন্যায়। রূপন্তীর এই মুহূর্তে পায়ের থেকেও হৃদয় জ্বলছে বেশি। গতকাল থেকে এই লোকটা তাকে যতটা পরিমাণ অপমান করেছে, এতটা অপমান বোধ হয় পৃথিবীর কেউ করেনি। ড্রাইভারের মেয়ে হয়েছে বলে কি তার কোনো মান সম্মান, দুঃখ কষ্ট কিংবা অপমান বোধ নেই? সেও তো রক্ত মাংসে গড়া মানুষ। রূপন্তীর কান্না পেল ভীষণ। এর থেকে তো দেশে থাকাটাই শ্রেয় ছিল। তবুও সম্মানের সহিত তো বেঁচে ছিল। পানির নিচ থেকে পাটা সরিয়ে নিচে নামলো মেয়েটা। আর কোনো বাক্য না জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ধরলো রান্নাঘরের বাইরের দিকে। বিভান বাধা প্রদান করলো সাথে সাথে। ভ্রু কুঁচকে বলল, কি কোথায় যাচ্ছ? এখনো তোমার পা ঠিক হয়নি? রূপন্তী মলিন হাসলো, তাচ্ছিল্য করে বলল, আমাদের মতো মেয়েদের এইটুকু ব্যথাতে কিছুই হয় না, সামলে নিতে পারবো নিজেকে।
আপনাকে আর বোধহয় আমার ব্যথা সারানোর প্রয়োজন পড়বে না। নিজের কণ্ঠে তোলাধ্বনির সমাপ্তি ঘটিয়ে আর দাঁড়ালো না মেয়েটা। ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল নিজ কক্ষে। বিভান এক দৃষ্টিতে চেয়ে রইল রূপন্তীর চলে যাওয়ার পানে। হৃদয়ের এক কোণে কেমন চিনচিনে ব্যথা নাড়াচাড়া দিয়ে উঠল বেচারার। অপরাধ বোধে ঘিরে ধরেছে ভেতরটা। একটু আগে যে ঘটনাটা ঘটেছে বা রূপন্তীর পা পড়ার যে সেই তো রয়েছে। বিভানি টাইগারকে পাঠিয়েছিল রূপন্তীকে বিরক্ত করার জন্য, যাতে মেয়েটা ঠিকভাবে রান্না করতে না পারে। কিন্তু সেই বিরক্ত করা থেকে যে এত কিছু হবে বুঝতে পারেনি। বিভান রূপন্তীকে অপমান করতে চেয়েছে, শাস্তি দিতে চেয়েছে, কিন্তু এতটাও চায়নি। হাত বাড়িয়ে টাইগারকে কোলে তুলে নিল সে। তপ্ত নিঃশ্বাস ফেলে গেল নিজের কক্ষে। এদিক এদিক খুঁজে একটা বার্নিং ক্রিম বের করে হাতে নিল। রূপন্তীকে ক্রিমটা দিতে হবে। দরজার পানে পা বাড়িয়েও থেমে গেল আবার। সে যাবে তার বাবা মায়ের খুনির মেয়েকে বার্নিং ক্রিম দিতে? কখনো না। কিন্তু মেয়েটা যে কষ্ট পাচ্ছে ভীষণ। বিভান কোল থেকে নিচে নামালো টাইগারকে। হাতের ক্রিমটা টাইগারের মুখে গেঁথে দিল। আদেশের সুরে বলল, এটা তোর নতুন মা। থামলো বিভান, মুখ বাঁকিয়ে আবারও বলল, কিসের ম্যাম? ওই ড্রাইভারের মেয়েকে দিয়ে আসবি, যা। কুকুরটা কি বুঝলো জানা নেই। পেছনে ঘুরে লেজে নাড়াতে নাড়াতে সে ছুটে গেল রূপন্তীর কক্ষের সম্মুখে। কক্ষের দরজাটা বন্ধ। কুকুর ছানাটা মুখের বার্নিং ক্রিমটা নিয়ে বেশ লাফালো। মাথা দ্বারা দরজায় আঘাত করে বুঝাতে চাইলো দরজাটা খোলার কথা, কিন্তু কেউ দরজাটা খুলল না। হয়তো তার এ ইশারা বোঝেনি রূপন্তী। টাইগার মুখে বার্নিং ক্রিমটা নিচে মেঝেতে রাখলো। অতঃপর কণ্ঠ উঁচু করে ঘেউ ঘেউ করে উঠল। রূপন্তী বসেই ছিল বিছানাতে, ভাবছিল তার দেশীয় জীবন এবং ভিনদেশী এই জীবন নিয়ে। এদেশে এসে এসেছে 2 দিনও গড়ালো না, এর মধ্যেই অতিষ্ঠ হয়ে উঠেছে। ইচ্ছে হচ্ছে ছুটে দেশে চলে যেতে। আপন মানুষ আর পর মানুষের মধ্যকার পার্থক্যটা এই মুহূর্তে মেয়েটা টের পাচ্ছে হাড়ে হাড়ে। তপ্ত নিঃশ্বাস ফেললো মেয়েটা। নিজের ভাবনার মধ্যে কুকুরের ডাক শ্রবণে চমকালো কিঞ্চিত। এই সময় আবার টাইগার এখানে কি করছে? রূপন্তী টাইগারকে ভয় পায় ভীষণ। অবশ্য দেশে থাকতে নিজ দেশীয় যে কুকুরগুলো সে দেখেছে, সেগুলো কেমন দেখলে তেড়ে আসতো। অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে তাড়া করত। তাই কুকুরের প্রতি একটু ভয় কাজ করে তার। রূপন্তী টাইগারের ডাক শুনেও উপেক্ষা করলো, ভয়ে বাইরে বেরোলো না। কিন্তু কুকুরটা যে তার ডাকাটাকেই থামছে না, লাগাতার ডেকে ডেকে কানে তালা লাগিয়ে দিচ্ছে একদম। দরজা খুলবে না করে উঠে দাঁড়ালো রূপন্তী। পাটা টেনে টেনে এগিয়ে গেল দরজার পানে। দরজাটা হালকা একটু ফাঁকা করে দেখা পেল টাইগারের। মেয়েটাকে দেখেই টাইগার ডাকাডাকি থামালো। মেঝেতে ফেলে রাখা বার্নিং ক্রিমটা মুখে তুলে নিয়ে ভাসা ভাসা দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। দৃষ্টি দ্বারাই যেন বুঝিয়ে দিল, এটা পায়ে লাগিয়ে নাও, ব্যথা কমে যাবে। অবাক হলো রূপন্তী। একটা কুকুর কিনা তার পুরো স্থানের ব্যথা লাঘবের জন্য ক্রিম নিয়ে এসেছে, অথচ একজন মানুষ হয়ে অপমান করলো বিভান। রূপন্তী দরজাটা পুরোপুরি খুলে ফেললো এবার। কুকুরের প্রতি থাকা মনের মধ্যকার ভয়টা একটু দমিয়ে বসলো টাইগারের পাশ ঘেঁষে। তার মুখ থেকে বার্নিং ক্রিমটা নিয়ে বলল, তুই একটা বোবা, একটা ইতর শ্রেণীর প্রাণী হয়েও আমাকে যতটা বুঝলি, হয়তো একটা মানুষও আমাকে এতটা বুঝলো না রে টাইগার। রূপন্তীর ভীষণ ইচ্ছে হলো কুকুর ছানাটাকে একটু ছুঁয়ে দিতে। টাইগারের কোমল শুভ্র রঙা পশমের উপরে হাত বুলিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু সাহসে কুলোলো না তা। টাইগারের পানে হাত বাড়িয়ে ও হাতটা আবার ফিরিয়ে নিল রূপন্তী। বার্নিং ক্রিমটা নিয়ে ঢুকলো কক্ষের ভেতর, তবে দরজাটা খোলাই রাখলো, হয়তো টাইগারের ভেতর ঢোকার জন্য। কুকুর ছানাটিও লুফে নিল সেই সুযোগটা। লেজ নাড়াতে নাড়াতেই মেয়েটার পিছু পিছু ঢুকলো কক্ষের ভেতর। মেয়েটা সেদিকে একবার তাকিয়ে বসলো বিছানায়। আস্তে ধীরে পায়ের উপরে বার্নিং ক্রিমটা লাগাতে শুরু করলো। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। চারিদিকটা কৃত্রিম সোডিয়ামের আলোয় ভরে উঠেছে উজ্জ্বলভাবে। দিনে সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল না হলেও রাতেও উজ্জ্বল এই শহর। রাস্তার ল্যাম্পপোস্টের আলো, বাড়িঘর দোকানপাটের উজ্জ্বল আলোয় রাতেও কেমন ঝলমল করে ভিনদেশের এই শহর। রূপন্তী সেই দুপুরের পর আর কক্ষ থেকে না বেরোলেও এ পর্যায়ে বেরিয়ে এসেছে বাইরে। খিচুড়ি বানাচ্ছে। পা ব্যথা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত তরকারি রান্নার মতো শক্তি তার নেই, তাই ডালে চালে মিলিয়ে অল্পতেই খিচুড়ি বসিয়ে দিয়েছে। সেই যে দুপুরে এরিকে নিয়ে বাইরে খেয়ে এলো, তারপর আর এখন অব্দি খাওয়া হয়নি কিছু। ক্ষুধাও লেগেছে বেশ। দুপুরের কথা স্মরণে আসতে রূপন্তীর স্মরণে এলো
এরিকের কথা। ছেলেটাকে তার জন্য কতটা বিপদে পড়তে হলো। বেতনটা পর্যন্ত কেটে নিল বিভান। তাকে সাহায্য করে এত কিছু সহ্য করলো ছেলেটা। এরিককে অন্তত একটা দুঃখিত বলা উচিত রূপন্তীর। নিজের বানানো খিচুড়ি 2 প্লেটে বাড়লো মেয়েটা। অতঃপর প্লেটগুলো নিয়ে পা বাড়ালো বাইরের পানে। এরিক বাগানের একপাশে পায়চারি করছিল, হয়তো পাহারা দিচ্ছিল চারদিকটা। রূপন্তী প্লেট দুটো নিয়ে গিয়ে দাঁড়ালো বাগানের এক পাশে, অবস্থানরত সিমেন্টের তৈরি টেবিল চেয়ারের পাশে। প্লেট দুটো টেবিলের উপরে রেখে গলা উঁচিয়ে ডাকলো, এরিক, এরিক। এরিক থমকে দাঁড়ালো। রূপন্তীকে দর্শন। রূপন্তীকে দেখেই ছুটে এলো তার নিকট। কিছুটা চিন্তিত কণ্ঠে শুধালো। পায়ে কি হয়েছে আপনার? দুপুরেও তো দেখলাম ভালো। রূপন্তী ওষ্ঠ প্রসারিত করলো, খাবারের পানে ইশারা করে বলল, তেমন কিছু না, বসুন আপনি। আমি নিজের হাতে রান্না করেছি, খেয়ে দেখুন না কেমন হয়েছে। এরিক খাবারের পানে তাকালো। চোখ দুটো চকচক করে উঠল তার। উৎসুক কণ্ঠেই জিজ্ঞেস করলো, বাঙালি খাবার? রূপন্তী মাথা নাড়ালো। এরিক আনন্দের সহিত বসলো চেয়ারে। প্লেটে রাখা চামচটা হাতে নিতে নিতে বলল, আই লাইক বেঙ্গলি ফুড। একদিন স্যারের মামি এসেছিল, তখন খেয়েছিলাম। স্বাদটা যেন এখনো মুখে লেগে আছে। রূপন্তী অবশ্য একবার শুনেছিল বিভানের মামার পরিবার এদেশেই থাকে। এখানেই তাদের ব্যবসাতি এবং ব্যবসা। বিভানও নাকি তাদের হাত ধরেই নিজের দেশ ছেড়ে এদেশে পাড়ি জমিয়েছিল। কিন্তু তারা কোথায়? এখানে এসে তাদের কাউকে তো নজরে পড়ল না। তবে কি তারা অন্যত্র থাকে? রূপন্তী কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। তারা কোথায় এখন? এই বাড়িতে তো দেখলাম না। এরিক খেতে খেতেই জবাব দিল, তারা তাদের বাড়িতে। এটা তো স্যারের বাড়ি। স্যার এ বাড়িতে একাই থাকে। মাঝে মাঝে তারা এসে দেখে যান। কথাটা বলেই থামলো এরিক। এদিক ওদিক তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে আবার বলল, ওই যে মাঝে মাঝে আসেন, তাও স্যার পছন্দ নয়। স্যার কেমন একা একা থাকতেই পছন্দ করে। বাড়িতে কেউ আসলেই সে তার চক্ষুশূল হয়ে দাঁড়ায়। সম্ভাব্য এ কারণে সম্ভব আপনাকেও এই কারণে তিনি পছন্দ করছেন না। ও, দুঃখিত এরিক। এরিক খাওয়া থামালো, চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। রূপুচকে বলল, কেন? রূপন্তীর রং চোখে মুখে মলিন ভাব ফুটে উঠল। অপরাধীর ন্যায় বলল, আমার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে গেল, বেতনটা পর্যন্ত আটকে গেল। আর চিন্তা করবেন না, এটা স্যারের সার্বক্ষণিক সংলাপ। কোনো কিছু নিয়ে একটু রেগে গেলেই বলে বেতন বন্ধ। কিন্তু সত্যি সত্যি কখনো বেতন বন্ধ হয় না। মাস শেষে নিজে ডেকেই বেতন দেয়। বাগানে রূপন্তী এবং এরিকের কথোপকথনের মধ্যে এসে দাঁড়ালো তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়। হাতে ধোয়া উড়ানো গরম কফির মগ। মগে চুমুক দিতে দিতে হঠাৎ চোখ গেল বাগানের দিকে। চোখে পড়লো এরিক এবং রূপন্তীকে। কিছু একটা নিয়ে দুজন হাসাহাসি করছে আর খাচ্ছে। চোখে পড়লো এরিক এবং রূপন্তীকে। কিছু একটা নিয়ে দুজনই হাসাহাসি করছে আর খাচ্ছে। বিভানের চোখ জ্বলে উঠল। সাথে ব্যাখেয়ালিতে গরম কফিতে জিহ্বাটাও নাজেহাল অবস্থা। পুড়ে গেছে বোধহয়। হুট করে বিভানের হৃদয়ে কেমন ক্রোধ জন্মালো। রূপন্তীকে আবার এরিকের সাথে দেখে কি এই ক্রোধের জন্ম? না না, তা হতে যাবে কেন? ড্রাইভারের মেয়ের সাথে বাড়ির গাড়ি তো মানানসই। এখানে ক্রোধের তো কিছুই নেই। তবে কি মুখে গরম কফি ছ্যাঁকায় ক্রোধ জন্মেছে? হ্যাঁ, তাই হবে হয়তো। বিভান নাক মুখ কুচকালো। কফির মগটা বারান্দা থেকে বাইরে ছুঁড়ে বলল, কফি বুকটাই পুরাই দিছে। কফির প্রতি ক্রোধ প্রকাশ করে। গালি দিয়েও নিজেকে শান্ত করতে পারল না বিভান। যতবার ঠিক বাগানের পানে তার নজর যাচ্ছে আর রূপন্তীকে এরিকের সাথে হাসাহাসি করতে দেখছে, ততবার হৃদয়ে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন কেন হচ্ছে ভেবে পেল না সে। তবে তার অশান্ত মন নাড়াচাড়া দিয়ে উঠে বলে, তোর শত্রুর মেয়ে তোরই বাড়ির গার্ডের সাথে হা এই করছে, আর তুই দাঁড়িয়ে দেখছিস। যার জন্য তোর মুখের হাসি উধাও হয়ে গেছে, তার মেয়ের মুখের হাসিও কেড়ে নে। বিভান তাই মানল। ঠিকই তো, সে হাসছে না, তাহলে রূপন্তী কেন হাসবে? তাও রাতের বেলায় একটা ছেলের সাথে। ক্রোধে গজগজ করতে করতে নিচে নেমে এলো বিভান। এগিয়ে গিয়ে দাঁড়ালো বাগানে, এরিক এবং রূপন্তীর সামনে। গম্ভীর কণ্ঠে শুধালো, কি হচ্ছে এখানে? কেউ কোনো উত্তর না দেওয়ায় আগেই বিভানের নজর গেল খাবারের পানে। খিচুড়ি, অর্থাৎ বাঙালি খাবার। রূপন্তী ব্যতীত এখানে বাঙালি খাবার বানানোর মতো আর তো নেই কেউ। এর মানে রূপন্তীই বানিয়েছে। দুপুরে খাবার বানাতে গিয়ে পা পুড়িয়ে ফেললো। তারপর তাকে নুডলস খেয়ে ক্ষুধা মেটাতে হয়েছিল। এখন রাতে এই মেয়ে খিচুড়ি রান্না করলো।
নিজে খেলো, এরিককেও খাওয়ালো, অথচ তাকে ডাকলোও না একবারও। দুপুরে পা পড়ার পর সে প্রায় 50 কেজি ওজনের বস্তার মতো মেয়েটাকে কোলে তুলে নিয়েছে, পানিতে পা ভিজিয়ে দিয়েছে, টাইগারকে দিয়ে বার্নিং ক্রিমও পাঠিয়েছে, কিন্তু মেয়েটা তাকে সামান্য একটু খিচুড়ি খেতে ডাকলো না। অকৃতজ্ঞ মেয়ে একটা। বিভানে চিৎকার করে বলতে ইচ্ছে হলো, তবে সে ইচ্ছে পূরণ করলো না। নিজের ইগোর জন্য এই বাক্য সে হৃদয়ে দাফন করলো। ক্রোধিত স্বরে এরিককে বলল, তোকে আমি খাওয়ার জন্য রেখেছি নাকি আমার নিরাপত্তার জন্য রেখেছি? 1 মাসের বেতন বন্ধ করেছি, তাতে হয় নাই তোর? আরো বন্ধ করতে হবে। এরিক চুপসে গেল। দ্রুততার সহিত উঠে দাঁড়ালো সে, ঢোক গিলে বলল, দুঃখিত স্যার, আমি এক্ষুনি নিজের কাজে যাচ্ছি। কথাটা বলে পেছনে ঘুরে পা বাড়ালো এরিক। তবে 2 কদম পেছনে যেতেই থেমে গেল বেচারা। পেছন ঘুরে এসে হাতে তুলে নিল খিচুড়ির প্লেটটা। বোকা বোকা হেসে বলল, এটা নিয়ে যাই স্যার, নয়তো আফসোস থেকে যাবে। কোনো মতে কথাটা বলেই কেটে পড়লো এরিক। বিভান থুতু গিলল। কতদিন বাঙালি খাবার খায় না। এদেশের কাঁচা ঘাস পাতা আর নুডলস খেতে খেতে জিহ্বাটা কেমন পুষ্ট হয়ে গেছে। এই জিহ্বায় একটু বাঙালি খাবার পড়লে খারাপ হতো না, কিন্তু মেয়েটা কি আর তার জন্য খাবার রেখেছে? বিভান সরু দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে, থমথমে কণ্ঠে বলল, দুপুরে রান্না করতে বললাম, একদম পা পুড়িয়ে 100 অবস্থা। এখন তো সেই পোড়া বানিয়ে দিব্যি রান্না করেছো, তাহলে দুপুরে আমার সাথে নাটক কেন করলা? রূপন্তী ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আমার পা পড়া আপনার নাটক মনে হয়েছে? তোমার আগাগোড়ার সবটাই আমার নাটক মনে হয়। রূপন্তী উত্তর দিতে গিয়েও দিল না। এই মুহূর্তে বিভানের সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে নেই তার। এমনিও এর সাথে তর্কে জড়ানো মানেই বিভান তার বাবার নাম তুলবে আর তারপর তাকে অপমান করবে। তার থেকে চুপ থাকাই ভালো। রূপন্তী কোনো উত্তর না দিয়ে ঢুকলো বাড়ির ভেতর। বিভানও সময় ব্যয় করলো না। মেয়েটার পিছু পিছু সেও ঢুকলো ভেতরে। একটু সময় নিয়ে রূপন্তী একটা প্লেটে করে রান্নাঘর থেকে খিচুড়ি এনে রাখলো বসার কক্ষের টেবিলে। বিভানের পানে তাকিয়ে বলল, আপনার খিচুড়ি। ওসব তৈলাক্ত খিচুড়ি টিচুড়ি আমি খাই না, ওগুলো তোমাদের খাবার। বিভান একটু ভাব নিয়েই বলল কথাগুলো। সাথে সাথে রূপন্তী টেবিল থেকে খিচুড়ির প্লেটটা তুলে নিল। নিজের কক্ষের পানে পা বাড়াতে বাড়াতে বললে, তাহলে আপনি আপনার ওই নুডলস দিয়েই চালিয়ে দিন। আমি আমার খিচুড়ি নিয়ে কক্ষে গেলাম, রাতে ক্ষুধা লাগলে খাবো। বিভান হা হয়ে গেল। সে নিজের ইগো বজায় রাখার জন্য বলেছিল খাবে না, তাই বলে কি সত্যি খাবে না নাকি? ভেবেছিল রূপন্তী তাকে সাধবে আরেকবার, তারপরে সে খেতে রাজি হয়ে যাবে, কিন্তু মেয়েটা আর সাধলই না। এক বাক্যে খিচুড়ি নিয়ে চলে গেল। বজ্জাত, বদ মেয়ে মানুষ একটা। একদম বাপের মতো হয়েছে। বিভান রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়িতে একটা আপদ এসে জুড়েছে। বাপ তো শত্রু, এখন মেয়েটাও শত্রু হয়ে দাঁড়িয়েছে। রাত 1টা বেজেছে। চারিদিকে কোলাহল কমতে শুরু করেছে একটু একটু করে। তবে এই বাহিরের ঠান্ডা পরিবেশ হতে হতেই বেশ রমরমা হয়ে উঠেছে শহরের বারগুলো। গান বাজনা জনমানবের কোলাহলে এই মুহূর্তে পরিপূর্ণ সেই স্থানগুলো। বিভানও বসে রয়েছে কাছে পিঠেই একটা বারে। বাংলাদেশে যে বার শব্দটা শুনলেও জনগণের কণ্ঠে ছিছি ধ্বনি তোলে, এইসব দেশে সে বার খুবই পরিচিত স্থান। বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করতে, নারী সঙ্গ উপভোগ করতে এবং জন্মদিন কিংবা বিশেষ দিন পালন করতে অতি আধুনিক এই সমাজের মানুষজন রাতের আধারে জমায়েত হয় এই বারগুলোতে। বিভানও প্রায় আসে বারে, যদিও নারী সঙ্গ লাভ বা বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তির উদ্দেশ্যে নয়। সে এখানে আসে নিজের একাকিত্ব দূর করতে, ক্রোধ দমনে এবং কষ্ট ভুলতে। ছেলেটা বারেই এক কোণে বসে নিজের মতো ড্রিঙ্কস করছিল। হঠাৎই কোথা থেকে এক তরুণী এসে গলা জড়িয়ে ধরলো বিভানের। ছোট পোশাক পরিহিত অর্ধনগ্ন বিদেশি সেই তরুণী কিছুটা রসিয়ে রসিয়ে বলল, এখানে একা একা কি করছো বেব? আমার সাথে চলো, রাতটা উপভোগ করি। তরুণীর আহ্বানের মানে বুঝতে খুব একটা সমস্যা হয়নি বিভানের। এখনো অবধি এতটাও নেশা চড়েনি যে তার যে ভালো মন্দের হুঁশ খেয়াল হারাবে। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো তরুণীর পানে। গলা থেকে তার হাতটা ছিটকে সরিয়ে দিয়ে বলল, ইউ ব্লাডি বিচ! তোর সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? তোর নোংরা হাতে আমাকে ধরছিস কেন? বারে এসেছে, মদ খাচ্ছে, হাওয়ার নিষ্পাপ সে যে নোংরা বলছে। তরুণী কিঞ্চিত ক্ষেপে গেল বিভানের উপর, রুক্ষ কণ্ঠে বলল, আমার হাত নোংরা? বারে এসে আবার নোংরা ভালো পার্থক্য করছিস?
একটু পরে তো দেখব এই বাড়িরই কোনো এক কক্ষে কোনো মেয়ে নিয়ে শুয়ে পড়েছিস। বিভান তেতে গেল। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে। হাত বাড়িয়ে তরুণীর গলা চেপে ধরে হিসিয়ে বলে,